यद्धौतं यस्य भव्यम् उदात्तत्वस्यैशानः হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু ওয়াচ। আর যেরকম আপনারা জানেন, আমি রয়েছি এখন ছত্তিশগড়ের জগদলপুরে। আমি আর অনিকেত এসেছিলাম দুদিন আগে এখানে, আর দুদিন ধরে আমরা এখানকার অনেকগুলো জায়গা ঘুরে দেখেছি। সেই ভিডিও আপনারা এর আগের পর্বে দেখেছেন। যদি না দেখে থাকেন, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই দেখে নেবেন। আশা করছি ভালো লাগবে। এখন সন্ধ্যেবেলা আমরা যাব এখানকার বালাজি টেম্পলে, যেটা জগদলপুর সিটিতেই রয়েছে। দুপুরবেলা টেম্পল বন্ধ ছিল, তাই আমরা সাইট সিং করে সোজা রুমে চলে এসেছিলাম। আর এখন ফ্রেশ হয়ে সন্ধ্যেবেলা আমরা বেরোচ্ছি বালাজি টেম্পলের উদ্দেশ্যে। সেখানে গিয়ে মন্দিরটা ঘুরে দেখব। আজকে শনিবার, কি ধরনের পুজো ওখানে হয় শনিবার করে সেটাও আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে সেসব দিন নিশ্চয়ই দেখবেন। চলুন যাওয়া যাক বালাজি টেম্পল। এই বালাজি টেম্পলটা কিন্তু আমাদের হোটেলের একদম কাছাকাছি, সিটির মধ্যে, এবং বাস্তার প্যালেস। বাস্তার প্যালেসের একদম সামনে, মানে হেঁটে 2 মিনিট আমাদের হোটেল থেকে। বালাজি টেম্পলটা 1 কিলোমিটারের মধ্যে। তাই এখান থেকে লোকাল অটো ধরে আমরা সন্ধ্যেবেলা যাচ্ছি। কারণ দুপুরে যখন আমরা ফিরেছিলাম তখন বন্ধ ছিল। আমাদের হোটেল থেকে বেরিয়ে বালাজি টেম্পলে পৌঁছাতে আমাদের মিনিট 15 সময় লেগেছিল। আমাদের হোটেল থেকে বালাজি টেম্পল অবধি আমাদের অটো ভাড়া নিয়েছিল জনপ্রতি 20 টাকা করে। জগদলপুরের বালাজি টেম্পল সকাল 6টা থেকে দুপুর 11:30 অবধি এবং বিকেল 5টা থেকে রাত 9:30 অবধি খোলা থাকে। জগদলপুরের এই বালাজি টেম্পল শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী টেম্পল নামেও পরিচিত, যা অবস্থিত জগদলপুরের মতিতালাব পাড়ায়। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পর সামনেই রয়েছেন স্বামী ভেঙ্কটেশের মূর্তি। স্বামী ভেঙ্কটেশের মূর্তির ঠিক পেছনেই রয়েছে একটি বড় স্তম্ভ, যাকে এই বালাজি মন্দিরের গরুর স্তম্ভ বলা হয়। মন্দিরের চারিপাশটা বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে অত্যন্ত সুন্দর করে সাজানো। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করলে বাঁদিকে দেখতে পাওয়া যায় গরুর দেবকে এবং ডান দিকে দেখতে পাওয়া যায় শ্রী হনুমানজিকে। বালাজি মন্দিরের প্রধান গর্ভগৃহটি বানানো হয়েছে একটি রথের আকারে, এবং এই মন্দিরে দক্ষিণ ভারতের প্রসিদ্ধ বালাজি মন্দিরের স্থাপত্য শিল্পকলার বহু মিল পাওয়া যায়। প্রত্যেক শনিবার এই বালাজি মন্দিরে এক বিশেষ সন্ধ্যা আরতি হয়ে থাকে, যা এখানকার স্থানীয় লোকেদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। প্রত্যেক শনিবার ভক্তরা এই মন্দিরে 1008টি প্রদীপ জ্বালায় এবং তারপর শ্রী বালাজির এক বিশেষ ধরনের পুজো এই মন্দিরে হয়ে থাকে। বালাজি মন্দিরের গর্ভগৃহের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি অ্যালাউড না। গর্ভগৃহের ভেতরে শ্রী বালাজির সাথে রয়েছেন শ্রীদেবী এবং ভূদেবী, এবং শ্রী বালাজির ঠিক বিপরীতে রয়েছেন গণেশজি। গর্ভগৃহের সামনেই রয়েছে গরুদা স্তম্ভ, যার সাথে একটি ছোট কলসি ঝোলানো থাকে, যার মধ্যে প্রত্যেক শনিবার ধূপ দিয়ে সেই কলসিটাকে স্তম্ভের ওপরে টানিয়ে দেওয়া হয়। গর্ভগৃহের সামনেই রথ টানার জন্য দাঁড়িয়ে আছে 2টি হাতি, এবং গর্ভগৃহের দুপাশে 4টি চাকা রয়েছে, 2টি সামনে এবং 2টি মন্দিরের পেছন দিকে। মন্দিরের চারিপাশটা বিভিন্ন ধরনের লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো, এবং মন্দিরের চারিপাশে বিভিন্ন দেবদেবীর মূর্তিও দেখতে পাওয়া যায়। মন্দিরের দক্ষিণ পশ্চিম দিকে শ্রী লক্ষ্মীনারায়ণের একটি খুব সুন্দর মূর্তিও বানানো রয়েছে। গর্ভগৃহের পেছনের দেওয়ালে রয়েছে নারায়ণের 10টি অবতার, যার মধ্যে সবার ওপরে রয়েছে গৌতম বুদ্ধ, মাঝে রয়েছে নরসিংহ অবতার এবং সবার নিচে রয়েছেন বরাহ অবতার। মন্দিরের ভেতর 2টি নাট মন্দিরও বানানো আছে ভক্তদের বিশ্রাম নেওয়ার জন্য। আমি আর অনিকেত বেশ অনেক সময় নিয়ে মন্দিরের চারিপাশটা ঘুরে দেখেছিলাম, এবং আমরা দেখতে পেয়েছিলাম মন্দিরের বিভিন্ন জায়গায় বানানো রয়েছে বিভিন্ন ধরনের আলপনা। বালাজি মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণর অত্যন্ত সুন্দর একটি মূর্তি বানানো ছিল, যার উপরে আলো পড়ায় সেটি আরও সুন্দর লাগছিল দেখতে। সন্ধ্যা আরতি শুরু হতেই
স্থানীয় লোকেদের ভিড় মন্দিরে বাড়তে থাকলো। আমি আর অনিকেত লাইনে দাঁড়িয়ে পড়লাম সন্ধ্যা আরতি দেখার জন্য। সন্ধ্যা আরতির পর শ্রী বালাজির দর্শন ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। আমি আর অনিকেত সন্ধ্যা আরতির পর সেই ভোগ প্রসাদ খেলাম এবং অপেক্ষা করতে থাকলাম শনিবারের সেই বিশেষ পুজোর, যা শুরু হয় সন্ধ্যা আরতির পর। তবে সেই বিশেষ পুজো শুরু হওয়ার আগে গারুদা স্তম্ভের সাথে রাখা ছোট্ট কলসির মধ্যে ধূপ ভরে তাকে টানিয়ে দেওয়া হলো গারুদা স্তম্ভের ওপরে এবং মন্দিরের চারিপাশে সমস্ত জায়গায় প্রদীপ জ্বালিয়ে দেওয়া হলো। অবশেষে গর্ভগৃহের পাশের সেই ঘর ভক্তদের জন্য খুলে দেওয়া হলো, যেখানে আগে থেকেই সাজানো ছিল 1008টি প্রদীপ। এই প্রদীপ জ্বালানোর জন্য মন্দিরে মোমবাতিও বিতরণ করা হয়েছিল, যা নিয়ে একে একে সমস্ত ভক্তবৃন্দরা সব প্রদীপ জ্বালাতে শুরু করে দিয়েছিল। অন্যান্য ভক্তবৃন্দের মতো আমি আর অনিকেত মোমবাতি দিয়ে বেশ অনেকগুলি তেলের প্রদীপ জ্বালিয়েছিলাম। মন্দিরের ভেতর 1008টি প্রদীপ জ্বালাতে সমস্ত ভক্তবৃন্দের প্রায় 30 থেকে 40 মিনিট সময় লেগেছিল। সমস্ত প্রদীপ জ্বালানোর পর সেই ঘরে একটি দোলনা টানিয়ে দেওয়া হয়েছিল। মন্দিরের গর্ভগৃহে থেকে শ্রী বালাজি, শ্রীদেবী এবং ভূদেবীকে নিয়ে এসে সেই দোলনায় রাখা হয়েছিল এবং এক বিশেষ পুজো শুরু করা হয়েছিল। পুজো শেষ হওয়ার পর পুরোহিত মশাই আরতির প্রদীপ ভক্তগণদের কাছে পৌঁছে দিলেন এবং এক বিশেষ মুকুট দিয়ে প্রত্যেক ভক্তগণকে আশীর্বাদও করলেন। এরপর ভক্তগণরা একে একে শ্রী বালাজি, শ্রীদেবী ও ভূদেবীর দোলনায় দোল দিলেন। সমস্ত পুজো প্রক্রিয়া শেষ হওয়ার পর একটি ছোট্ট রথে করে শ্রীদেবী, ভূদেবী ও শ্রী বালাজিকে মন্দিরের চারিপাশে প্রদক্ষিণ করানো হলো। মন্দির প্রদক্ষিণ করার পর শ্রী বালাজি, শ্রীদেবী ও ভূদেবীর শয়ন আরতি করা হলো এবং তারপর তাদেরকে গর্ভগৃহে ফিরিয়ে নেওয়া হলো। সমস্ত পূজা প্রক্রিয়া শেষ হওয়ার পর আমি আর অনিকেত রওনা হলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। সো ফাইনালি আমরা চলে এসেছি রুমে আবার বালাজি টেম্পল থেকে। আর অদ্ভুত সুন্দর ধরনের দর্শন হয়েছে। আর যে সন্ধ্যা আরতিটা আমরা দেখতে পেয়েছি সেটা তো এক্সপেক্টই করিনি, আমরা জানতামই না যে এরকম কিছু হবে। ওখানে শনিবার করে এরকম যে আরতি হয়, তারপরে ঠাকুরকে ওখানে পুজো করা হয় বাইরে এনে, তারপরে রথ টানতে পারবো, এগুলো মানে অবিশ্বাস্য ব্যাপার আমাদের কাছে। আর সেই এক্সপিরিয়েন্সই শেয়ার করলাম আপনাদের সাথে এই ভিডিওয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন ভিডিওর জন্য। চলুন এই ভিডিওটা এই অবধি, আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে আর একটা নতুন ভ্রমণ কাহিনী নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।